ঢাকার রাস্তায় যানজট, বৃষ্টি হলে জলাবদ্ধতা, রাস্তায় ময়লা, ফুটপাত দখল, মশার উপদ্রব, বিদ্যুতের তারের জঞ্জাল, গ্যাসের সমস্যা, পুরান ঢাকায় আগুনের ঝুঁকি। এসবের যে কোনো একটি সমস্যা হলেই আমরা সাধারণত একজনকেই খুঁজি, ঢাকার মেয়র। কিন্তু একটা প্রশ্ন আছে, ঢাকার মেয়র কি সত্যিই এসব সমস্যার সমাধান করতে পারেন? ধরুন নির্বাচনের আগে কোনো প্রার্থী বললেন, আমি 100 দিনে ঢাকার যানজট সমস্যার সমাধান করব, অথবা আমি পুরো ঢাকার জলাবদ্ধতা দূর করব, কিংবা পুরো শহরকে তারের জঞ্জাল মুক্ত করা হবে। কথাগুলো শুনতে ভালো, কিন্তু তিনি কি সত্যিই সেটা করার ক্ষমতা রাখেন? কারণ ঢাকার সবচেয়ে বড় সমস্যা হলো, যে শহরের জন্য একজন মেয়র নির্বাচিত হন, সেই শহরের ক্ষমতা আসলে একজন মেয়রের হাতে নেই। তাহলে মেয়রের হাতে কি আছে, কি নেই? এ মাসেই সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2 বছর ধরে অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে। এখানেও সামনে নির্বাচন, আর তাই এই প্রশ্নের উত্তরটা জরুরি। প্রথমে একটা ভুল ধারণা নিয়ে কথা বলি। মেয়র মানেই পুরো সিটির সর্বময় ক্ষমতাধর ব্যক্তি, এটা একদমই ভুল। ঢাকা সিটির মেয়রের ক্ষমতা আইনের মাধ্যমে নির্ধারিত। আইন অনুসারে সিটি কর্পোরেশনের কাজ ময়লা পরিষ্কার করা, মশা মারা, ছোটখাটো রাস্তা বানানো, জমি এবং দোকানের খাজনা তোলা, আর কমিউনিটি সেন্টার ভাড়া দেয়া। এর বাইরে সিটি কর্পোরেশনের কাজও খুব কম, ক্ষমতাও খুব কম। পৃথিবীর অন্য দেশে যেমন সিটি গভর্নমেন্ট আছে, বাংলাদেশে তা নেই। তাহলে সিটি কর্পোরেশনের কাছে এত প্রত্যাশা কেন? মেয়র পদ নিয়ে এত লড়াই কেন? এখানেই শুরু হয় আসল গল্প। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে কথা বলছিলাম। এই সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সীমিত, কিন্তু সম্পদ অনেক। 30টি পার্ক, 18টি খেলার মাঠ, 94টি মার্কেট, 29টি কাঁচা বাজার, 55টি গণ শৌচাগার, 12টি পাঠাগার, 4টি কবরস্থান, 2টি শ্মশানঘাট, 37টি কমিউনিটি সেন্টার, 25টি জিমনেশিয়াম এবং 31টি নগর স্বাস্থ্যকেন্দ্র। এর সাথে আছে 57টি ডিজিটাল সেন্টার সহ বেশ কিছু সংযুক্ত অবকাঠামো। এছাড়া প্রতি বছর কোরবানি ঈদের সময় অস্থায়ী হাট, পূজার সময় অস্থায়ী মণ্ডপ, নববর্ষে বৈশাখী আয়োজন সহ নানা অস্থায়ী আয়োজনও সিটি কর্পোরেশনের অধীনে। এগুলো নিয়ন্ত্রণ নিয়ে এমনকি খুনোখুনি হতেও আমরা দেখেছি। কারণটা বোঝেন তো? ভাগাভাগি। কোরবানির পশুর হাটের ইজারা কার হাতে থাকবে, বাজার থেকে টোল কে তুলবে, এসব নিয়ে মারামারি খুনোখুনি হয়। কারণ এগুলোর প্রতিটির সাথে আছে কোটি কোটি টাকার ব্যবসা। আজকাল আবার রাস্তায় বা ফুটপাতের দোকানও বন্দোবস্ত হয়, তার ব্যবসাও রোজ শত কোটি টাকার। তাই মেয়রকে ছোট করে দেখার সুযোগ নেই। নাগরিক সেবা সীমিত হলেও সম্পদ অসীম। মেয়র নির্বাচনটা তাই এই সম্পদের উপর নিয়ন্ত্রণের লড়াই। সাধারণ মানুষের কোনো লাভ নেই। আগেই বলেছি, ঢাকার যানজট, জলাবদ্ধতা, গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যা কিংবা চুরি ডাকাতি, ছিনতাই, কোনোটাই মেয়র সমাধান করতে পারবেন না। তার কোনো ক্ষমতাই নেই। কিন্তু দেখবেন নির্বাচনের সময় মেয়র প্রার্থীরা বড় গলায় বলবেন, মেয়র হলে যানজট সমস্যার সমাধান করব, পরিবহন সমস্যার সমাধান করব, ছিনতাই বন্ধ করব। কোনো মেয়রই পারেননি, কোনো মেয়র পারবেনও না। পারতে হলে মেয়রের ক্ষমতা বাড়াতে হবে। ঢাকার গ্যাস দেয় তিতাস, পানি দেয় ওয়াসা, বিদ্যুৎ দেয় ডেসকো। জলাবদ্ধতা সমাধানের দায়িত্ব কিছুটা ওয়াসার, কিছুটা ঢাকা জেলা প্রশাসনের। মেয়রকে দোষ দিয়ে লাভ নেই, তার কিছু করার নেই। ঢাকার যানজট সমাধানের দায়িত্ব ট্রাফিকের, ছিনতাই বন্ধ করতে পারে পুলিশ। মেয়রের কাছে ট্রাফিকও নেই, পুলিশও নেই, তিনি কি করবেন? মজার ব্যাপার কি জানেন? তিনি যা করতে পারেন সেসব কথা কখনো মেয়র নির্বাচনে আলোচনা হয় না। তার হাতে আছে কোরবানির হাট। তিনি বলতে পারেন, এবারের কোরবানির হাটের ইজারা হবে অনলাইনে, কোনো দুর্নীতি হবে না। তিনি বলতে পারেন, বাজারের টোল তোলা হবে ডিজিটাল পদ্ধতিতে, কোনো ইজারাদার থাকবে না। তিনি বলতে পারেন, 50টা পার্ক এবং মাঠ পুরোপুরি মুক্ত করা হবে, সব সময় সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আপনি মনে করতে পারেন, আপনি কখনো সিটি কর্পোরেশনের লাইব্রেরিতে পড়তে গেছেন? কখনো সিটি কর্পোরেশনের জিমনেশিয়ামে ব্যায়াম করেছেন? ঢাকা দক্ষিণে 12টা লাইব্রেরি আছে, 25টা জিমনেশিয়াম। একটা জিমনেশিয়াম তো অনেক বড়, 10,000 স্কয়ার ফিট। সেখানে আবার নারীদের জন্য আলাদা ব্যবস্থাও আছে, অথচ নাগরিকরা জানেনই না। আচ্ছা বলুন তো,
মেয়রের যেখানে সম্পদ আছে, ক্ষমতা আছে, সেসবের কথা না বলে যেখানে মেয়রের কোনো ক্ষমতা নাই, অধিকার নাই, সেসব ফাঁপা বুলি কেন দেন? নির্বাচন আসছে, মেয়র প্রার্থীকে একবার এই প্রশ্নটা করতে পারবেন? যদি না পারেন তাহলে আপনার ভোট দিয়ে আসলে কোনো পরিবর্তন আসবে না। এবার অন্য একটা কথা বলি। ক্ষমতা না থাকা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবর্তনের সূচনা করেছিলেন মেয়র আনিসুল হক। তিনি কমিউনিটি এনগেজমেন্ট পদ্ধতি নিয়েছিলেন। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করার কথা ডিএমপির, এর সাথে তিনি যুক্ত করেছিলেন কমিউনিটি পুলিশিং সার্ভিস। তার দেখানো ইউলুপ পদ্ধতি এখন দেশের অনেক জায়গাতেই ব্যবহৃত হচ্ছে। জলাবদ্ধতা ওয়াসার দায়িত্ব, কিন্তু তিনি উদ্যোগ নিয়ে সমন্বয়ের মাধ্যমে ঢাকার দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারের চেষ্টা করেছিলেন। একই সাথে পার্ক এবং মাঠগুলো সাধারণ মানুষের নাগালে আনার চেষ্টা করেছেন। 2026-27 অর্থ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট 4,000 কোটি টাকারও বেশি। এর অর্ধেক অর্থাৎ 2,000 কোটি টাকা এডিপি অর্থাৎ উন্নয়ন বাজেট। এডিপি মানে নতুন প্রজেক্ট, নতুন বিল্ডিং। এই 2,000 কোটি টাকা ঠিকঠাক খরচ করা গেলে ঢাকার চেহারাই পাল্টে দেয়া যেত। সেই পরিকল্পনাটাই কেন যেন হচ্ছে না। আচ্ছা, এবার প্রশ্নটা উল্টো করে বলি। ঢাকা দক্ষিণে যারা মেয়র প্রার্থী তাদেরকে একটা প্রশ্ন করি। আপনি যে মেয়র প্রার্থী হচ্ছেন, আপনি কি জানেন আপনার কাজ কি? এরই মধ্যে কয়েকজন প্রার্থী প্রচার শুরু করে দিয়েছেন। তাদের পোস্টারের ভাষা দেখলে মনে হয় তারা ঢাকা শহরকে সিঙ্গাপুর বানিয়ে দেবেন। অথচ সিটি কর্পোরেশনের প্রধান কাজ ময়লা পরিষ্কার করা। সিঙ্গাপুর বানানোর ক্ষমতা বা দায়িত্ব কোনোটাই সিটি কর্পোরেশনের নেই। শেষ করার আগে একটা মজার কথা বলে যাই। এত কম ক্ষমতা এবং এত কম দায়িত্বের মধ্যেও সিটি কর্পোরেশন কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথে সম্পর্কিত। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা, বাজার করা, লাইব্রেরিতে বই পড়া, পাবলিক টয়লেট, ময়লা পরিষ্কার করা, হাট বাজার, খেলার মাঠ, কবরস্থান, শ্মশানঘাট, বাড়ির খাজনা, দোকানের লাইসেন্স সবই সিটি কর্পোরেশনের হাতে। এমনকি আপনি যদি ডিভোর্স দিতে চান তাও যেতে হবে সিটি কর্পোরেশনের কাছেই। অর্থাৎ আমাদের সামাজিক জীবনে সিটি কর্পোরেশন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা যারা সিটি নির্বাচনে ভোট দেই, এমনকি যারা প্রার্থী হন, তারা কেউ এই সামাজিক বিষয়গুলো সামনে আনেন না। ঢাকাকে সিঙ্গাপুর বানাতে না পারলেও সিটি কর্পোরেশন কিন্তু ঢাকার সমাজ কাঠামো বদলাতে পারে। প্রত্যেক মহল্লায় যদি শিশুদের খেলার মাঠ থাকে, লাইব্রেরি থাকে, জিমনেশিয়াম থাকে, বাজারগুলো নিয়ন্ত্রণে থাকে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাও কিন্তু কম নয়। এ নিয়ে ওয়েব 24-এ আমরা আরও কথা বলবো। আপনারাও মতামত